নমস্কার, আমি সম্রাট মুখার্জি। আগের বারের মতো এবারেও আমি আরেকবার ভিডিওটা করছি। আর এই ভিডিও করার উদ্দেশ্য সেই একই, কারণ হচ্ছে যে এই স্টুডেন্টরা এবারে এইচএস 2024-এ কেমন রেজাল্ট করেছে তাদের কিছু জিনিস শেয়ার করব আপনাদের সাথে। আর সাথে হচ্ছে যে এরা এইচএস তো ভালো করেইছে, সাথে জয়েন্টেও একটা খুবই ম্যাসিভ রেজাল্ট এনেছে। কিছুজন আইআইটিস পেয়েছে, কিছুজন মেন্স পেয়েছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে পেয়েছে, যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ভালো ভালো কলেজে তারা অ্যাডমিশন পেয়েছে আর কি। তো কিছু জনের সাথে যাদের কথা বলবো তাদেরকে আমি ডেকে নিয়েছি এবং তাদের সাথে কথা বলে ব্যাপারটাকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ব্যাপারটা বোঝা যাবে এবং ব্যাপারটা কিভাবে হচ্ছে সারাটা বছর হচ্ছে যে পড়তে হয় বা কিভাবে টেকনিক্যাল ব্যাপারগুলো থাকে, তো সেই জিনিসগুলো আমি রিপ্রেজেন্ট করব। আচ্ছা, আমাদের সাথে আজকে সুচরিতা সরকার আছে। সুচরিতা হলিচাইল্ড স্কুল থেকে পাস আউট। সুচরিতার এইচএসএ মোট প্রাপ্ত নাম্বার হচ্ছে 483। ফিজিক্সে সুচরিতা 96 পেয়েছে। তো আজকে আমি ওকে ডেকেছি স্পেশালি এই কারণে যে সুচরিতা সারাটা বছর কিভাবে হচ্ছে যে ম্যানেজ করেছে পুরো পড়াশোনাটাকে, শুধু ফিজিক্স সাবজেক্ট বলে নয়, বাকি সমস্ত সাবজেক্টকে কিভাবে ও ম্যানেজ করেছে। আর এমনিতে হচ্ছে যে ফিজিক্স সাবজেক্টটাকে লোকজন প্রথম অবস্থাতে খুব ভয় পায়, পরে আস্তে আস্তে সেটা ঠিক হয় বটে, কিন্তু প্রথম থেকে নিজেকে কিভাবে ট্যাকেল করেছে বা টেকনিক্যালি কি কি হচ্ছে যে করা উচিত সেটা আমি আজকে ওকে একটুখানি জিজ্ঞাসা করে নেবো। সুচরিতা, বল যে কিভাবে পুরো সারাটা বছর হচ্ছে যে তুই ম্যানেজ করি সবকটা সাবজেক্ট, ইভেন ফিজিক্সটাকে স্পেশালি। ক্লাস 10-এ তো খুব অল্প সিলেবাস, এবার 11-12-এর অনেক ভাস্ট সিলেবাস। তো সেটা করার জন্য প্রথমেই সাবজেক্টগুলোকে ভয় পেলে চলবে না, এটা মনে করলে চলবে না যে নাম্বার পাওয়ার জন্য পড়ছি। সাবজেক্টগুলোকে ভালোবেসে পড়তে হবে। আর ফিজিক্স ম্যাথস তো রোজ প্র্যাকটিস করতে হবে। ফিজিক্সের যে কনসেপ্টগুলো যেদিন যে নতুন, এটা সব সাবজেক্টের ক্ষেত্রেই, যেদিন যে নতুন টপিকটা পড়া হচ্ছে সেটা সেদিনই বাড়িতে এসে রিক্যাপ করা, নিজের জন্য সেটা একটু টাইম বাঁচিয়ে রাখা, যে সেটা নিজে থেকে নিজে করতে হবে যে এই স্টেপটা থেকে এই লজিকে এইটা হলো। বিশেষ করে ফিজিক্সের ডেরিভেশনের ক্ষেত্রে, আর ডেরিভেশন গুলো রোজ লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এই জিনিসটা খুব দরকার, যে মানে হচ্ছে যে ডেরিভেশন লিখে প্র্যাকটিস করা। এটা দেখে মনে হয় যে ব্যাপারটা হয়ে যাবে, কিন্তু জিনিসটাকে হচ্ছে যে মানে হট করে ব্যাপারটা হয় না, মানে লিখতে গেলে তখন বোঝা যায় যে কোথায় প্রবলেমটা হচ্ছে। আর বিশেষ করে ডেরিভেশনের হচ্ছে টেকনিক্যাল ডিটেলস গুলোকে বা লজিক্যালি সেটা বোঝাটা খুব দরকার, তাই না? আচ্ছা, আর এমনি কি ক্লাস 11-এর যে সিলেবাসটা, সেটা এই যে ভাস্ট সিলেবাসটা, অ্যান্ড একই সাথে তুই হচ্ছে যে নিট বা জয়েন্টটাকেও সামলেছিস। আর বাই দ্য ওয়ে, ও হচ্ছে জেভিয়ার্সে ফিজিক্স অনার্স হচ্ছে যে পড়ছে, অ্যান্ড সেই ক্ষেত্রে ও জয়েন্টেও ভালো রেজাল্ট করেছে, কিন্তু ও যেহেতু হচ্ছে যে ফিজিক্সে একটা ভালো মানে ম্যাসিভ রেজাল্ট করেছে, দ্যাটস ওয়াই ও জেভিয়ার্সে ফিজিক্স অনার্স নিয়েছে। তো এই পুরো যে ভাস্ট সিলেবাসটাকে তুই প্রথম থেকে হচ্ছে যে কিভাবে সামলেছিস, তুই নিজস্ব ভাবে কিভাবে সামলেছিস? আমি সাবজেক্টগুলোকে খুব ভালোবেসে পড়তাম, নাম্বার পাওয়ার জন্য পড়তাম না বা ক্লাসে ফার্স্ট হবো বলে পড়তাম না। সাবজেক্টে আমার ইন্টারেস্ট লাগতো, বাট 9-10-এ হয়তো অতটা ইন্টারেস্ট লাগতো না, কারণ আমার কৌতূহলটা মিটতো না, কারণ খুব শর্টে লেখা থাকতো। 11-12-এ আরো সেটার মধ্যে আরো ডেপথে ঢুকে ঢুকে সেটা আরো ইন্টারেস্টটা বেড়ে গেছে। তো সেই জন্য আমার খুব ভালো লাগতো পড়তে। তো এইভাবে হয়ে গেছে, মানে রোজ পড়তে হবে, বিশেষ করে ফিজিক্স আর ম্যাথস। আর ফিজিক্সে ডেরিভেশন প্র্যাকটিস করতে হবে, নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে। নিউমেরিক্যাল প্র্যাকটিস করলেই কনসেপ্টগুলো আস্তে আস্তে আরেকটু ক্লিয়ার হয় ব্যাপারগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ। আর সুচরিতা হচ্ছে যে কলকাতার মধ্যে হচ্ছে 6 নম্বর পজিশনে আছে। 483 নাম্বারটা খুব একটা মানে ছোটখাটো ব্যাপার নয়। তো আশা করি সবাই ওকে হচ্ছে আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন। কনগ্রাচুলেশন সুচরিতা, ওয়ান্স এগেন। আচ্ছা, আজকে হচ্ছে যে আমাদের সঙ্গে দুজন আছে যারা এইচএস 2024-এ হচ্ছে যে একটা ম্যাসিভ রেজাল্ট করেছে। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের সামনে আছে হচ্ছে মৈনাক মণ্ডল আর হচ্ছে সৌম্যজিৎ ঘোষ। মৈনাক হচ্ছে যে দমদম পার্কের স্টুডেন্ট ছিল, আর হচ্ছে যে সৌম্যজিৎ হচ্ছে বিষ্ণুপুর স্যার রমেশের স্টুডেন্ট। ও হচ্ছে যে আইআইটি ক্র্যাক করেছে অ্যান্ড এইচএসও খুব ভালো একটা মার্কস পেয়েছে। সৌম্যজিৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে হচ্ছে 476 র্যাঙ্ক করেছে এবং বোর্ডসেও হচ্ছে যে 90 পেয়েছে। তো সেক্ষেত্রে বাকি যা কিছু ওরাই বলবে। তো আমি মৈনাককে এটাই জিজ্ঞেস করতে চাই, মৈনাক, সারাটা বছর হচ্ছে বোর্ডস আর হচ্ছে জয়েন্টের পড়াটা মেনলি, তুই যে একবারেই যে আইআইটিটা ক্র্যাক করলি, তো সেটা মেনলি কিভাবে হচ্ছে যে একসাথে দুটো করতে পারলি, সেটা যদি আমাদেরকে একটুখানি বলিস। বোর্ডস আর আইআইটি দুটোরই সিলেবাস তো একই আছে, শুধু আইআইটিতে কিছু অ্যাডভান্স কনসেপ্ট থাকে আর কিছু না। তো সেক্ষেত্রে আইআইটির জন্য মেন ফোকাস করলে বোর্ডে অনেকটা কভার হয়ে যায়। আর একটু মানে আমি বেশি সারা বছরই আইআইটিকে একটু বেশি ফোকাস করেছি বোর্ডের থেকে, শেষের দিকে এসে এইচএস এর সময় একটু বেশি বোর্ডটাকে পড়েছি। তো সেক্ষেত্রে আইআইটির সাথে সাথে একেবারে মানে দুটোকে মোটামুটি একসাথে চালানোর চেষ্টা করছি, যে শেষ পর্যন্ত
সেটা কভার হয়ে গেছে। আচ্ছা, আর বোর্ডস আর আইআইটি এই দুটোকে হচ্ছে যে একসাথে যে অনেকে ভাবে যেটা যে একসাথে চালানোটা সম্ভব নয়, এটা কি ট্রু বলে মনে হয়, নাকি সিলেবাসটা একসাথেই হচ্ছে যে পুরোটাই কভার করাটা বেটার? যেটা আমার পার্সোনালি মনে হয় যেটা, সেটা হচ্ছে যে একসাথে কভার করাটাই হচ্ছে যে বেটার, এবং সেইভাবেই হচ্ছে যে কভার করা উচিত। বোর্ডসে যেমন ভাবে সিলেবাস এগোচ্ছে তার সাথে সাথে রিভিশনে রাখা এবং হচ্ছে যে পুরোটাকে কভার করা। তোর কি সেরকমই কিছু মতামত আছে? আমার মনে হয় কোচিং বা যেখান থেকে বোর্ডসে পড়াটা পড়ো তার সাথে সাথে একেবারেই একসাথে আইআইটি যেটা এক্সট্রা কনসেপ্ট সেগুলো একবারই করে নেওয়া উচিত, প্রবলেম সলভিং একসাথে করা উচিত, তাহলে একবার সিলেবাসটা শেষ হয়ে যাবে এবং ব্যাকলগ থাকে না। ওকে, এবার আমি সৌম্যজিতের কাছে আসছি। সৌম্যজিতের কাছে মেন কোয়েশ্চেন যেটা, ও ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 476 র্যাঙ্ক করেছে, এবং কিভাবে হচ্ছে যে তুই বোর্ড স্টার হচ্ছে যে জয়েন্টটা একসাথে সামলেছিস, কিভাবে নিজেকে পুরো থ্রু আউট দ্য ইয়ার ধরে রেখেছিস, তো এটা যদি আমাদেরকে একটুখানি শেয়ার করিস। তো ফিজিক্সে মানে কনসেপ্টটা যদি প্রথম থেকে ক্লিয়ার থাকে তাহলে আর মানে তারপরে যে কোনো জায়গায় যাওয়া যায় যদি আচ্ছা। বেসিকটা ক্লিয়ার থাকে। হ্যাঁ, এবার আর ব্যাপারটা- সেটার হ্যাঁ। জন্য হচ্ছে মানে আপনি ধরুন একটা চ্যাপ্টার পড়ালেন, সবার এরকম ধারণা থাকে যে ওটা স্যার পড়ালো আমার পুরোটা মাথায় ঢুকলো না, তাহলে আর মানে আমার দ্বারা হবে না এরকম। কিন্তু আসলে ওরকম করে হয় না, ওটা নিয়ে একটু এক্সপিরিয়েন্স করতে হবে ওই চ্যাপ্টারটা বা জিনিসটা সম্বন্ধে অনেক বেশি ঘাঁটা বা হুম। প্র্যাকটিস করা, হুম, প্র্যাকটিসের ঘাঁটতে মধ্যে হবে, থাকা, তারপরে ওই জিনিসটা মানে হবে। সেই জিনিসটা গ্রিপে তখনই আসে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেই ব্যাপারটাই হচ্ছে যেটা হচ্ছে আমার মনে হয় যে পড়িয়ে দেওয়ার পর হচ্ছে যে স্টুডেন্টরা বাড়িতে গিয়ে সেই জিনিসটাকে অ্যানালাইসিস করা, হুম। সেই জিনিসটা হচ্ছে কম করে। তো সেক্ষেত্রে এই পরিমাণটাকে যদি আমরা একটুখানি হচ্ছে যে ব্যাপারটাকে ম্যানেজ করা যায়, বা Base এটা strong যদি, হয়ে গেলে। হ্যাঁ, তো এটা পুরোটা যদি একটু প্র্যাকটিসের মধ্যে থাকা যায় প্লাস রিভিশনের মধ্যে যদি পুরো জিনিসটাকে থাকা যায়, তাহলে আমার মনে হয় সেই জিনিসটা অনেক বেশি ফ্রুটফুল হয়, এবং সেটা হচ্ছে যে একসাথে পুরো জিনিসটাকে গোছানো যায়, ঠিক না? তো এটাই হচ্ছে। আর এমনি হচ্ছে যে বোর্ডসের পড়াটা, যেমন ক্লাস 12-এ উঠে যখন হচ্ছে যে বোর্ডসের পড়া পড়ছিলিস, সেই সাথে একই সঙ্গে যখন হচ্ছে যে জয়েন্টের ক্লাস 11-এ পড়াটা, সেটাকে কিভাবে সামলেছিস? হ্যাঁ, ওটা হচ্ছে শুধুমাত্র পিওয়াইকে প্র্যাকটিস এবং কোয়েশ্চেন প্র্যাকটিস করলেই মনে হয় অনেকটা। পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, এন্ড হচ্ছে যে আমাদের বাকি যারা যেগুলো আছে, যেগুলো হচ্ছে যে 11 এর কনসেপ্ট গুলো একটুখানি জাস্ট ঝালাই করে নেওয়া, সাথে আইআইটির জন্য কিছু অ্যাডভান্স কনসেপ্ট হচ্ছে যে একটুখানি আপডেট করে রাখা। তো সেইগুলো হচ্ছে যে থ্রু আউট দ্য ইয়ারকে একসাথে হচ্ছে প্র্যাকটিসের মধ্যে থাকলে আমার মনে হয় কভার করা যায় বলেই মনে হয়। ঠিক আছে, তো এদের কাছে হচ্ছে যে আমি একটুকু শেয়ার পেলাম আর কি। তো এরা খুবই ভালো রেজাল্ট করেছে এবং একটা ভালো জায়গায় ওরা যাবে। তো আমি এগেন কনগ্রাচুলেশন জানাচ্ছি মৈনাককে আর সৌম্যজিৎকে, খুব ভালো জায়গায় হচ্ছে যে তোরা স্টেবল হ, এটুকু আশীর্বাদ করি। আচ্ছা, আমাদের সাথে আরো দুজন আছে, ওর নাম হচ্ছে রমিত মণ্ডল, আর ও হচ্ছে যে আমাদের সুস্মিত রয়। ওরাও হচ্ছে যে এইচএসে খুবই ভালো একটা রেজাল্ট করেছে, সাথে ওরা জয়েন্টেও খুব ভালো একটা মার্কস পেয়েছে। তো আমি ওদেরকে আরো ডেকেছি এই কারণে হচ্ছে যে ওদের থেকেও কিছু শেয়ারিং আমার পাওয়ার আছে। তো বেসিক্যালি হচ্ছে যে এই যে তোর 2 বছর পড়েছিস, এই 2 বছরের মধ্যে হচ্ছে আমার যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে যে এই যে ফিজিক্স সাবজেক্টটা, এটা ইটসেলফ একটা মানুষের মধ্যে ফোবিয়া কাজ করে। তো এই যে ফোবিয়াটা যেটা, সেটা বাচ্চাদের মনে যে প্রথমেই এই যে ধারণাটা বা ফোবিয়াটা ক্রিয়েট হচ্ছে, এটা কি কারণে ক্রিয়েট হচ্ছে, এটা 1 নম্বর ব্যাপার। আর কিভাবে এটাকে হচ্ছে যে আমরা এক্সিকিউট করবো সারাটা বছর, সেটা একটুখানি আমাদেরকে বল। স্যার আই থিঙ্ক ফোবিয়াটা যেটা ক্রিয়েট হয় ওটা ফিজিক্সের যে বেসিক কনসেপ্টটা, যেমন আমরা যখন কোনো ফিজিক্সের চ্যাপ্টার পড়ছি সেটা আমরা রেগুলারলি যদি আমি ভাবি মানে এটা এই কারণে হচ্ছে, এটা এই কারণে হচ্ছে, তখন আমাদের অনেকটা ফোবিয়া কেটে যায়। আর স্যার রেগুলারলি আপনি যে ক্লাসে যেগুলো প্র্যাকটিস করাতেন সেগুলোর উপর আমি নোটস বানাতাম, ওই নোটসগুলোই ফলো করতাম, ওই জন্য আমার ফিজিক্সের উপর অনেকটা ভালো লাগা তৈরি হয়েছিল। এবার যদি পরে যদি আমার জেনারেল লাইনে পড়তে হয় তখন ফিজিক্সকেই চয়েস করবো কিন্তু। ওকে, আর এই বেসিক্যালি হচ্ছে এই যে ফোবিয়াটা যেটা হচ্ছে যে কাজ করে, মানে প্রথমে হচ্ছে অনেকে ফিজিক্স নিতে চায় না, বা হচ্ছে যে নিয়েও হচ্ছে যে ব্যাপারটাকে সামলাতে পারে না, এটা কি হচ্ছে যে মোরালেস ব্যাপারটা প্র্যাকটিসের একটা অভাব থেকে আমার মনে হয় আসে? প্র্যাকটিসের একটা অভাব থাকে, কিন্তু চারপাশ থেকে যে প্রেশারটা পড়ে, মানে এ বলে ফিজিক্স কঠিন, সে বলে ফিজিক্স কঠিন, কিন্তু সেভাবে না। বেসিক যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে ফিজিক্স মোটেও কঠিন নয়, ইন্টারেস্টিং। ঠিক আছে। আচ্ছা, রমিতকে আমি যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে যে এই যে এখন সোশ্যাল মিডিয়া, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো সবার হাতে মোটামুটি ফোন টোন চলে এসছে। তো এখন দেখা যাচ্ছে যে এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি হচ্ছে যে ছেলে মেয়েদের মধ্যে এমনভাবে বেড়ে গেছে, তো তাতে কনসেন্ট্রেশন বেশ ভালো রকমভাবে ব্রেক হচ্ছে। তো আমি যতদূর জানি যে তুইও মোটামুটি এগুলোর মধ্যে একটা অ্যাক্টিভলি ছিলিস, কিন্তু আমার কখনো মনে হয়নি যে যেটা তোকে খুব একটা এফেক্ট করেছে। তো এইটাকে তুই কিভাবে ম্যানেজ করেছিস সেটা একটু যদি বলিস। জিনিসটা হলো আমি যেটা করেছি, প্রত্যেকটা ক্লাসের পর যেগুলো ক্লাসে শিখেছিলাম সেগুলো বাড়ি এসে প্র্যাকটিস করেছি, বা যেগুলো হোমওয়ার্ক ছিল সেগুলো আগে করে নিয়েছি। তারপর যখন আমি স্পেয়ার টাইম পেয়েছি তখন ফোনে গেম খেলা বা যা কিছু করার
সেগুলোও করেছি। হ্যাঁ, মানে মেন ব্যাপারটা যেন কনসেন্ট্রেশনটা কোনোভাবে যেন ডাইভার্টেড না হয়। মানে মেন ব্যাপারটা হচ্ছে আমরা যখন পড়াশুনো করছি সেই সময় অনেকে দেখা যাচ্ছে ফোন পাশে রাখছে বা সেই সময় সোশ্যাল মিডিয়ার একটা নোটিফিকেশন পাচ্ছে, তখন কনসেন্ট্রেশনটা ডাইভার্টেড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে তুই সেটা নিশ্চয়ই কখনোই করিসনি। তো তুই যেই সময় পড়াশোনাটা করতিস সেই সময় নিশ্চয়ই সেটা পুরো ফুললি কনসেন্ট্রেট করেছিস, অ্যান্ড তারপরে স্পেয়ার টাইমে সেই জিনিসটাকে হচ্ছে যে কাজটা করেছিস, তাই তো? আমি যেটা করেছি, আমারও এরকম কখনো কখনো হয়েছে যে ফোনে মেসেজ এলো, যে দরকারি মেসেজ, ওখানে অ্যাটেনশন দিতে হবে, যে পড়াশোনা এখন করছি না, তখন আমি 5 মিনিটের একটা ব্রেক নিয়ে নিয়েছি, নিয়ে যা যা ফোনে করার দরকার ছিল সেগুলো শেষ করে তারপর আবার বসেছি। মানে ফোকাসটা যেন কোনো রকম ভাবে না সরে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি ওদেরকে আরেকবার কনগ্রাচুলেট করতে চাইবো, ওদের এত ভালো একটা হচ্ছে যে মার্কস আর হচ্ছে জয়েন্টটা এত ভালো একটা জায়গায় যাওয়ার জন্য। তো কনগ্রাচুলেশন এগেন রমিত, সুস্মিত, ভালো করে যাও। আচ্ছা, আমাদের সাথে আরো দুজন আছে, ওর নাম হচ্ছে শুভ্র মণ্ডল, ও হচ্ছে বিএমএস এর স্টুডেন্ট, আর হচ্ছে অনিকেত কুন্ডু, ও হচ্ছে এডি স্কুলের স্টুডেন্ট। তো ওরাও হচ্ছে যে এইচএসএ খুবই ভালো একটা রেজাল্ট করেছে, সাথে শুভ্র তো যেই মেন্সে হচ্ছে যে ভালো একটা নাম্বার নিয়ে পাস আউট করেছে। শুভ্রর যেই মেন্সেই হচ্ছে যাওয়ার ইচ্ছা। তো ওকে আমি দুটো জিনিস জিজ্ঞেস করবো, যে যেই মেন্স আর হচ্ছে যে বোর্ডস, এই দুটোকে কিভাবে একসাথে এক্সিকিউট করলি, এটা 1 নম্বর। আর ইন ফিউচার তুই যেই মেন্সে কোন ডিপার্টমেন্ট নিতে চাস আর কোথায় কি পড়তে চাস? না, অ্যাকচুয়ালি বলে যেই মেন্স আর বোর্ডের সিলেবাস তো সেম, সো বোর্ড যেটা পড়া যেই মেন্সও তাই পড়ে। যেই মেন্সে একটু এমসিকিউ বেসড মানে কোয়েশ্চেন থাকে, সেই জন্য একটু তাড়াতাড়ি কোয়েশ্চেন সলভ করতে পারলে যেই মেন্সে রেজাল্ট করাটা খুব একটা বড় কথা বলে আমার মনে হয় না। আর আপাতত আমি যেই মেন্সে কাউন্সেলিং থেকে সিট পড়ে ইলেকট্রিক্যাল পেয়েছি, এবং ইচ্ছা আছে পরে যদি কোনো এনআইটিতে ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স পরে ডাউনে পাই নিয়ে নেবো। ওকে। আচ্ছা, এই যে তুই সারাটা বছরে যে মানে জয়েন্টে মানে যে এমএনসে পড়াটা আর হচ্ছে যে বোর্ডসে পড়াটা যেটা পড়লি, তো এই দুটো কি ব্যালেন্স করতে কোনো রকম সমস্যা হয়েছে, বা নাকি কোনো রকম হচ্ছে যে পুরো থ্রু আউট দ্য ইয়ার, মানে তুই যখন মেনলি ক্লাস 12-এ পড়েছিস তখন ক্লাস 11টাকে কিভাবে সামলেছিস, এই পুরো ব্যাপারটাকে কিভাবে করেছিস? না, খুব একটা প্রবলেম হয়নি, কারণ ক্লাস 11-এর যে কনসেপ্টগুলো সেটা ক্লাস 11-এ ক্লিয়ার থাকা, আর 12-এর কনসেপ্ট 12-এ ক্লিয়ার থাকাতে অনেক হেল্প হয়েছে। সেগুলো থাকা দরকার, আর সারা 2 বছর ধরে পরিশ্রম করার খুবই দরকার। একদম সেটাই। ঠিক আছে, আর অনিকেতকে আমি জিজ্ঞেস করবো, অনিকেত তো খুব ভালো একটা মার্কস পেয়েছে এইচএসে, তো এই যে সারাটা বছর যে হচ্ছে যে কিভাবে হচ্ছে যে তুই এক্সিকিউট করলি, তোর কিভাবে কি মনে হয়, মানে বা কি সাজেশন দিতে চাস যে জুনিয়রদের জন্য, যেটা হচ্ছে যে ওদের জন্য খুব হেল্পফুল হবে? ফিজিক্স সাবজেক্টটা নিয়ে অনেকের ফোবিয়া টাইপের থাকে, কি যে এখন থেকে এটা হলো না, পরে যদি ফেলে রাখি বা পরে যদি করি হবে না, টিউশন থেকে চলে এলাম পড়ে, ওটা একটু অসুবিধা হচ্ছে, তো বাড়িতে এসে নিজে করার টাইমে যদি বুঝতে না পারি তখন একটা ভয় টাইপের থেকে যায়। বাট ব্যাপারটা হচ্ছে নিজে এটাকে পার ডে একটা লিমিটেড টাইম অ্যাটলিস্ট 2 আওয়ার্স to 3 আওয়ার্স যদি সাবজেক্টটাকে দিয়ে করি, স্যারের যেগুলো ক্লাস ওয়ার্কস থাকে, ক্লাস ওয়ার্কের পাশাপাশি বুকটা খুলে একসাথে যদি থিওরিগুলো সলভ আউট করা হয়, অ্যান্ড নিউমেরিক্যালসও থাকবেই, নিউমেরিক্যালসে যদি প্র্যাকটিস করা হয় দেন খুবই সুবিধা হয়। এছাড়াও যদি জয়েন্ট বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে যদি বলি, একসাথে যদি থিওরি ক্লিয়ার থাকে তো অবভিয়াসলি অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে বোর্ডস অ্যান্ড জয়েন্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ দুটোকেই একসাথে ক্লিয়ার করে রাখা যায় তাহলে সেটা খুব হেল্পফুল হয়। আর ক্লাস 12-এ উঠে ক্লাস 11-এর রিভিশনটাকে তুই কিভাবে কভার করেছিস? ক্লাস 11-এর ব্যাপারটা হচ্ছে আমার ক্ষেত্রে একটু ল্যাক ছিলাম, তো সেক্ষেত্রে দুটোকে পাশাপাশি রেখে বুঝে নেওয়াটা নিজের কাছে একটা বড় ব্যাপার। তো ওটা নিজেকেই একবারে শর্ট করে নিতে হবে ব্যাপারটা, এটা যাতে বোধ খুব ইম্পর্টেন্স পায় দুটোর ক্ষেত্রেই। সো দুটোর ক্ষেত্রেই ভালো করে টাইম বের করে নিয়ে নিজের মতো করে শিডিউল করে নেওয়া, প্র্যাকটিস করা বেটার। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোদেরকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে এই যে লাস্টের দিকে এসে যখন বোর্ডসের জন্য হচ্ছে যে আমি এক্সামগুলো নিতাম, সেটা তোদেরকে কিভাবে হেল্প করেছে? পরীক্ষার আগে একটা নিজের ক্ল্যারিফিকেশন থাকাটা খুব জরুরি, কি যে হ্যাঁ আমার এই জায়গাগুলো ক্লিয়ার আউট, অ্যান্ড এখানে আমার স্টিল প্রবলেম আছে। অ্যান্ড আপনার এক্সামগুলোতে পার্টে এক্সাম দিয়ে সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ইন্ডিভিজুয়ালি ডেভেলপ করা, অ্যান্ড দেন লাস্টের যে 3টে বড় মক, ওটাতে টোটালি বুঝতে পারা টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা, অ্যান্ড কোথায় এখনও স্টিল প্রবলেম রয়ে গেছে ওগুলোকে পয়েন্ট আউট করে লাস্ট যে মকটা দিয়েছি ওটাতে অলমোস্ট সব কিছু ম্যানেজ করেছি। অ্যান্ড আই থিঙ্ক এতগুলো এক্সামের মধ্যে নিজেকে প্রিপেয়ার করা সবটাই একটা খুব কাজের হয়েছে, অ্যান্ড এটাই অ্যাকচুয়াল টেকনিক আমি মনে করি। ওকে,
ঠিক আছে, আমি ওদেরকে এগেন একবার কনগ্রাচুলেট করতে চাই। শুভ্রকে তো কনগ্রাচুলেশন আইআইটিতে সরি শিবপুরে যাওয়ার জন্য, এবং সেখানে হচ্ছে যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে হচ্ছে যে অ্যাডমিশন পাওয়ার জন্য। অনেকের তো কনগ্রাচুলেশন। ঠিক আছে, ফারদান। আচ্ছা, আমাদের সাথে আরেকজন আছে শতরূপ ঘোষ। শতরূপ হচ্ছে যে স্যার বিষ্ণুপুর রমেশের স্টুডেন্ট, আর ওর ফিজিক্সের প্রাপ্ত নম্বর হচ্ছে 87। আর তোর টোটাল মার্কসটা একটু বলে দিস সবাইকে। 422 হচ্ছে টোটাল মার্কস, আর 87 হচ্ছে ফিজিক্সের মার্কস। তো সেক্ষেত্রে হচ্ছে যে ও ফিজিক্সটা বরাবরই একটু ভালোবাসতো। তুই একটু আমাকে এটা বল, বা আমাদের সবাইকে এটা বল, যে কিভাবে হচ্ছে যে তোর এই যে ক্লাস 10 থেকে 11 এর যে ট্রানজিশনটা হয়, বা কতটা টাইম লাগে স্টুডেন্টদেরকে বুঝতে যে সাবজেক্টটা কেমন, বিশেষ করে ফিজিক্স, বা আমার কাছে যখন পড়েছিস তো কতটা কি হেল্প করেছে ব্যাপারগুলো, সেটা যদি একটু তুই বলিস। ক্লাস 10-এ যেটা আছে সেটা পুরোপুরি অনেকে ভাবে যে ফিজিক্স, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল সায়েন্স। ওখানে ইন্টারেস্টটা অনেকের থাকে, ওখান থেকেই আসে ইন্টারেস্টটা। কিন্তু 11-এ যে জিনিসটা হয় সেটা খুব ভাস্ট হয়ে যায়, অনেকে বুঝতে পারে না, ব্যাপারটা একটু কঠিন লাগে। কিন্তু ফিজিক্সটা একটু 11-10-এর থেকে অনেকটাই আলাদা। তো প্রথমে জিনিসগুলোকে বুঝে বুঝে যদি সবাই শুরু করে তাহলে অনেকটা বেটার হয়। আর ডেরিভেশন যেগুলো আছে, যেগুলো ক্লাস 10-এ কিছুই ছিল না প্রায় বলতে গেলে, সেগুলো ফিজিক্সে 11-এ এসে অনেকটা আসে। তাই সেদিকে অনেকটা মানে বেশ বড় একটা ট্রানজিশন হয়। তা ওগুলো একটু প্রথম অবস্থায় সেই জিনিসটাকে কিভাবে তুই ট্যাকেল করেছিলিস, প্রথমে বা মানে সবার ট্যাকেল করতে কি সমস্যা তুই কি দেখেছিস আসে, মানে সবারই কি? আমার অনুযায়ী আমি যে বন্ধুদের মধ্যে যেগুলো দেখেছি, অনেকে ভাবে যে ফিজিক্সটা 10-এর মতোই সোজা, কিন্তু এসে হঠাৎ অনেকটা বদলে যায়, অনেকটা একটু টাফ লাগে। প্রথমে যেন একটা হট করে অনেকটা উপরে স্টেপে চলে এসছে, তাই জন্য অনেকের ওই দিক থেকে অনেকটা টাফ লাগে। কিন্তু ওটা অ্যাকচুয়ালি বুঝে বুঝে করলে, স্যারকে বেশি করে জিজ্ঞেস করলে, যেটা আমি করতাম, আমাদের ক্লাসের অনেকেই করতো, আপনি হেল্পও করতেন, আর সেই জন্য খুব সুবিধা হতো। ওই জন্য ওভাবে তারপর 11টা প্রথমে একটু টাফ লাগবে, কিন্তু ওইভাবে চলে যেতে থাকলে তারপর সেটা 12-এ গেছে অনেকটাই 12-এ ধাতস্থ হয়ে যায় ব্যাপারটা। আর 12-এ আর ওই সিলেবাস সম্বন্ধে বোঝা যায়, সিলেবাসটা একটু হালকা হয়। একটা ফার্স্ট সিলেবাসকে পুরোপুরি গ্রিপে নিয়েছে। আমি যতদূর জানি যে 11টা ঠিকঠাক একটা বেস ছিল, তো সেটা থাকার কারণে হচ্ছে 12টা আমার মনে হয় যে খুব একটা অসুবিধা হয়নি, তাই না? আর এমনিতে হচ্ছে যে পরীক্ষা টরীক্ষা বা এইগুলো জিনিসগুলো কতটা হেল্প করেছে? হ্যাঁ, এগুলো তো খুব কনফিডেন্স বিল্ডে খুব ভালো হেল্প করেছে। কোশ্চেনটা আমাদের স্ট্যান্ডার্ডই করতেন আপনি, সেই হিসাবে স্কুলের এক্সাম বা ছোটখাটো এক্সামগুলো যেগুলো স্কুলে হতো, সেগুলোতে অনেকটাই সুবিধা হতো। তাহলে শতরূপের কথা আপনারা শুনলেন। তাহলে এই ব্যাপারটা বুঝতে পারলেন যে ফিজিক্স বেসিক্যালি হচ্ছে যে পড়বার জন্য আমি এটাই সাজেস্ট করবো যে ব্যাপারটা শুধুমাত্র হচ্ছে যে পড়লে হবে না, সেক্ষেত্রে প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ওরা যেমন ভাবে পড়াশোনাটা করেছে সারাটা বছর, যেভাবে হচ্ছে যে একটা লেবার ইমপ্লিমেন্ট করেছে, তো আমি সেটাই রিকোয়েস্ট করবো যে সবার কাছে যেন সেই জিনিসটা হচ্ছে যে করা হয়। আর আমার এই ভিডিওগুলো করবার উদ্দেশ্যই একটাই, যাতে হচ্ছে যে আমি এই ব্যাপারটাকে হচ্ছে সবার মধ্যে পাস করতে পারি, যে কিভাবে জিনিসটা করা উচিত। তো কনগ্রাচুলেশন ওয়ান্স সেকেন্ড শতরূপ।